আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দয়া করছে। আলহামদুলিল্লাহ, যে কোনোভাবেই হোক, যদিও ফাইমার সিজার বা আমি কোনো সিজারের কল্পনা কোনো সময় কোনো দিন আমার মাথায় আনি নাই। হুম, কিন্তু এবার ডাক্তারেরা যেরকম করে বলছে আর কি, যদিও আমাদের যে অনেক শুভাকাঙ্ক্ষী আন্টি অনেকেই বলছে যে তোমরা বেশি ডাক্তারদের কথা বেশি ভয় পেয়ে এটা করছো আর কি। তো আসলে ভয় যে পাইছি এটা সত্য কথা। হ্যাঁ, আসলে ভয় পাইছি। বিশেষ করে আলামিন ভয় পেয়েছে। হুম, বলতেছিল যে ভাইয়া দেখেন, যদি বাবুর অথবা ওর আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে রিস্ক নেওয়ার দরকার নাই, সিজারিয়ে যাই। হ্যাঁ, কি বাবা? তো এই জন্য হচ্ছে সিজারে যাওয়া। তো যেভাবে হোক আল্লাহ পাক দয়া করছে আলহামদুলিল্লাহ। এখন ফাহিমা তারপর বাবু দুজনে সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যদিও আহ, বাবুর আর হচ্ছে ফাহিমার দুজনের গায়ে রক্ত অনেক কম। হ্যাঁ, এই রক্ত কম, এই জন্য ডাক্তার অনেক করছে, রাগারাগি করছে ফাহিমারে। ফাহিমার তো শাক সবজি কিছু খায় না, আপনারা জানেন। তো এটাও একটা সমস্যা। যাক, এখন কথা হচ্ছে যে সিজার যে করলাম, আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো। এক হচ্ছে সিজার করার যে খরচ হয়েছে আমাদের সেটা বলবো। আহা বাবা, কি হয়েছে? আর এই সিজারের কত টাকা খরচ হয়েছে সেটা বলবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এমন রেগুলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যারা সিজার করবেন, যারা কোনোদিন যারা নতুন বাবু হবে আল্লাহ পাক দিলে ইনশাআল্লাহ, তো তারা সিজার যদি করতে যান তাহলে কি কি সমস্যা হতে পারে, কি কি জিনিস আপনার জানা লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা জানতাম না, ভুল করছি। তো আপনারা ভুল করবেন না ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের সিজারে কত টাকা খরচ হইলো। তো সিজারে সিজার করতে যাওয়ার সময় আমি যখন রওনা করছি তখন আমার এক আত্মীয়ের সাথে দেখা রাস্তায়। তো ওনার কথায় আমরা একটা হাসপাতালে যাই আর কি। এটা ক্লিনিকে। তো ক্লিনিকে যাওয়ার পরে এগুলো নুরজানও জানা দরকার আছে, নুরজান জানে না, এই জন্য নুরজান বসাইছি। কারণ নুরজান তো ছিল বাড়িতে। নুরজান তো আমাদের সাথে এখন পর্যন্ত নুরজান কিন্তু বাবু দেখতে পারে নাই আর কি। হ্যাঁ, তো যাওয়ার পরে এই আত্মীয়ের কথায় যাওয়ার পরে হচ্ছে আপনার উনি বলছেন কি জানেন, আমি আপনাদেরকে একবারে ডিটেল বলি তাহলে ভালো বোঝা যাবে। উনি আমার বলতেছে যে 10,000 টাকায় হচ্ছে সিজার করানো যাবে। তো আমার একেবারেই আইডিয়া ছিল না, কারণ আমাদের সিজার করার কোনো কথাই ছিল না। কারণ আমরা জানি যে নর্মাল হবে, ফাইমও জানি নর্মাল হবে ইনশাল্লাহ। তো সব এরকম করে চিন্তা ভাবনা ছিল। তো সিজারের কথা কল্পনা হয়নি। তো বলুন 10,000 টাকা লাগবে। হয়তো আপনার হয়তো ছোট ক্লিনিক, তো 10,000 টাকা মনে হয় এরকম হবে, আমি এরকম ভাবছি। তো যাওয়ার পরে যে গেছি পরেই হচ্ছে আপনার তুমি যাও, তো তুমি যাও। আপনার যাওয়ার পরেই হচ্ছে আহ, ওখানে যেই স্টাফ ছিল হাসপাতালের, তো ওনারা বলতেছে যে পাশের হাসপাতালে ডাক্তার বসে, ওখানে যাইতে হবে। তো আমরা আবার ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে ডাক্তার সাথে দেখা করার পরে আহ, একটা মহিলা আসলো ডাক্তার। হ্যাঁ, ডাক্তার নাকি জানি না, মহিলা আর কি হাসপাতালের। আইসা বললো যে প্রেশারটা চেক করলো। চেক করার পরে বলতেছে যে এই টেস্ট করা লাগবে, ডাক্তার এগুলো করতে বলছে, 4টা টেস্ট। তো সেখানে নাকি আপনার 3500 টাকা হয়েছে। এটা বললো। তো এটা তো জানতাম না আমরা, কারণ আমরা কিন্তু অলরেডি আপনার এই যেই আলট্রাসোনোগ্রাফি, হ্যাঁ, এটা কিন্তু আমরা করছি অনেকবার। ফাহিমেই করছে আর কি, ভয় পাইয়া প্রায় 4-5 বার করে ফেলছে। তো আমরা লাস্ট ওই যেই দিন আমরা গেছি ডাক্তারের কাছে, সেদিনও আমরা ফাহিমা বললাম না, আমি বাড়িতে ছিলাম, ওরা গেছে হাসপাতালে। তো ওখান থেকে আবার আমরা সবাই গেছি একসাথে। কারণ ওর হাসপাতাল থেকে যখন শুনলো যে বাবু পায়খানা খাইয়ে ফেলতে পারে, এরকম একটা কথা বললো ডাক্তার, তো তখনও কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি করাইছে। তো এই আলট্রাসোনোগ্রাফি করার কথা বললাম যে 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 আমাদের কাগজ, এই দেখেন এই মাত্র আমরা এই ঘন্টাখানেক আগে করে আনছি। তো উনি বলতেছে না, এটা আমাদের নিজেরাই করা লাগবে, কারণ না হলে পরে ওই রিপোর্টে যদি ভুল থাকে তাহলে এটা রিস্ক তো আমরা নিব না। তো আমি চিন্তা করতাম তাহলে তো ঠিকই তো আছে, কারণ হচ্ছে কোনো কারণে ওই জায়গায় ভুল হইতে পারে, তাই না? তো সেই ভুলের কারণে ওনারা তো রিস্ক নেওয়ার কথাও না। তো তারপর আমরা সেই 3500 টাকা সেই টেস্ট করাই, 4টার মতো। তো সেটা করার পরে আমরা ওখানে গেছে 3500, কথা বুঝেন। তো আমরা হসপিটালে আবার বলতেছে ওই বিল্ডিংয়ে যান, আগের বিল্ডিংয়ে। তা আগের বিল্ডিংয়ে গেলাম টেস্ট করানোর পরে। আগের বিল্ডিংয়ে যাওয়ার পরে সেখানে আপনার
বলতো যে আপনার এখন ভর্তি হইতে হবে, মাগরিবের পরে ডাক্তার আসবে, সেও তখনই হচ্ছে আপনার সিজার করবে। তো আমরা কথাবার্তা বইলা আপনার কেবিন টেবিনের হিসাব, মানে আমি যতটুকু বুঝি এটা তো সরকারি হাসপাতাল না, ক্লিনিক আর কি। তবে নতুন ক্লিনিক না, আছে না যে ঝা চকচকে নতুন ক্লিনিক, এরকম না। একটু মোটামুটি হয়তো ধরেন হয়তো 10 বছর হয়েছে এরকম ক্লিনিক। তো ক্লিনিকে যাই দেখি ভাই, হাসপাতালের যেসব আপনার স্টাফ আছে, রোগীদের যে বসার একটা জায়গা থাকে না, যে এখানে কাউন্টারের সামনে, কাউন্টার বলোটারে নাকি যাই হোক আর কি, যেখান থেকে মানুষ ভর্তি ফর্ম টর্ম নেয়, ফিল আপ করে, সেখানে যেখানে মানুষজন বসে আর কি। তো সেখানে দেখলাম এক একজন জায়গায় টাগায় একবার মনে করেন পা উঠাইয়া, হাসপাতালের স্টাফ একবার 2 পা উঠাই উপরের দিকে দিয়ে ডাক্তারদের সামনে, মানে মহিলা ডাক্তার তাদের সামনে। আমি জানি না আসলে যারা এই যে আমরা হাসপাতালে যারা চাকরি করে বা যে কোনো সরকারি সেক্টরে যে মহিলারা চাকরি করে, আল্লাহ পাক ভালো জানে তারা কেমনে এই সব লোকদের পাশে থাইকে কেমনে চাকরি করে, আমি জানি না ভাই। আমি আপনাদেরকে হাসপাতালের নামটা বলবো না, মানে মহিলারা যে কতটা মানে ইনসিকিউর, মানে এটা আসলে মানে বইলে শেষ করতে পারবো না আমি কতটা। মানে আপনার ওই যে হাসপাতালের যে স্টাফ, তার সামনে সে হয়তো বা টাইসন, সে হয়তো ডাক্তারের কোনো পার্সোনাল লোকজন হইতে পারে, কিছু একটা হইতে পারে, মানে তারে সবাই, মানে সব ডাক্তারেরা তারে ভয় পায়। ওদিকে তার ডাক্তার হওয়ার যোগ্যতা মনে হয় নাই, কারণ তার বয়স অনেক অল্প। তো বড় বড় মহিলা ডাক্তার, সেও দেখি তারা মানে খুবই তোষামত করে চলতেছে। তো এছাড়া আরও একটা দেখলাম যে আপনার একটা ডাক্তার, তারে হচ্ছে যে আপনার মানে স্যার আপনার হসপিটালের যে কেবিন যে দেখায় আর কি, কেবিন টেবিন দেখে না, যে এই কেবিন আপনার নিতে পারবেন, সে যে দেখায়, সে মানে হাত দিতেছে গায়ে মহিলা ডাক্তারের। মানে সিঁড়িতে আমি উঠতেছিলাম, আমি একটু পিছনে পড়ছি, সে আগে গেছে, তো দেখে যে সেই ডাক্তারের হাত দিয়ে বলে কই যাও। তো এটা আমি বলতেছি কেন, আমার বোনও পড়াশোনা করে সে চাকরি করতে চায়, আমি চিন্তা করতেছি যে চাকরি যে করবে এই মেয়েরা, আল্লাহ পাক জানে আপনারা আপুরা যারা চাকরি করেন কত কিছু সহ্য করে চাকরি করা লাগে আপনাদের। দেখেন যারা যেই যেই মহিলাটা ঠেকছে, মানে একটা বিপদে পড়ছে, ধরেন তার ফ্যামিলিতে তার হাজব্যান্ড নাই, অথবা হাজব্যান্ড অসুস্থ, খুবই গুরুতর অসুস্থ, সে কোনো কাজ করতে পারে না, এরকম একটা ফ্যামিলি, অথবা মা বাবা নাই, একটা মেয়ে, সোজা কথা বিপদে বিপদে পড়ছে, এরকম একটা মেয়ে যদি চাকরি নিতে যায় এইসব জায়গায়, সরকারি সরকারি সব সেক্টরে বা যে কোনো সেক্টরে যেখানে পুরুষ মানুষ আছে, চাকরিটা খুবই দরকার। আমরা সিনেমাও দেখি এগুলো কি হয়, তো কী যে হইতে পারে এটা আমি আসলে দেখে আসলাম, মানে বলার মতো না। তো হাসপাতালের অবস্থা না এটা খালি, এটা হচ্ছে যে কোনো জায়গায় মেয়েরা চাকরি করতে গেলে আসলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে চাকরিগুলো করতে হয়। যাই হোক, তো এরপরে আমরা কেবিন টেবিন নিলাম। আরেকটা কথা, যেটা কেবিনের কথা উঠলো যে জন্য, মানে ক্লিনিকে 10 বছরের পুরনো ক্লিনিকে, সেখানে ভাই ওই যে নর্মাল যে বেড, হ্যাঁ, যেখানে সব মানুষ অনেকজন, মানে একটা রুমের মধ্যে অনেকগুলো বেড থাকে না, সেই বেডে আসলে একজন তো থাকা যায়, সাথে আরেকজন থাকলে সেটা খুব কষ্ট, যদি আরও একজন থাকে তাহলে আরও কষ্ট। তো কেবিন ছাড়া আসলে থাকাটা বড় কঠিন, আর থাকা ঠিকও না। নতুন বাবু নিয়ে আপনি 10 জন মানুষ হাঁটাচলা করতেছে, সেখানে না থাকাই ভালো, নতুন বাবু যেহেতু। কারণ অনেক বাইরে আসতে, তারপরে অনেক ময়লা ধুলাবালি এগুলা, বা বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ, না রাখাই ভালো যদি সামর্থ্য থাকে আর কি। তো আমরা একটা কেবিন নিলাম অল্প টাকাই, আপনার 800 টাকা করে প্রতিদিন আর কি। বললাম তো ক্লিনিক অনেক বিশাল বড় ক্লিনিক সেরকম না। তো এই হচ্ছে আপনার 3500 টাকা, আর হচ্ছে আপনার 800 টাকা করে প্রতিদিন, আপনার 3 দিনে যে 3×8 = 2400, মানে 2500 টাকা। তো এই হচ্ছে এখানকার খরচ। এরপরে হচ্ছে আপনার যে ডাক্তারের খরচ 10,000 টাকা। তো 10 আর হচ্ছে আপনার ওইখানে 3500, এরপরে হইলো আপনার 2400, এরপরে আপনার মানে ভর্তি করার জন্য মনে হয় 300 টাকা, মানে ফর্ম ফিল আপ যখন করলাম তখন 300 টাকা। এরপরে আপনার ওই যখন বাবু হইল তখন হচ্ছে ওখানে লেখা দিয়েছে একবারে, আপনার ইসে লেখা, আপনার হাসপাতালের দেয়ালে লেখা যে 500 টাকার বেশি কেউ যদি চায় বাবু হওয়ার পরে কোনো হাসপাতালের নার্স বা কেউ, তাহলে যেন
কর্তৃপক্ষকে জানায়, কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর হচ্ছে আপনার 500 টাকার বেশি দিবেনও না কেউ, এরকম করে লেখা যে আপনারা 500 টাকার বেশি অভিভাবক কেউ দিবেন না, আর 500 টাকা বেশি তারা চাইতেও পারবে না। যদি চায় তাহলে এটা কমপ্লেন করতে পারবেন আপনি। তো সেখানে ভাই মানে একজন মানুষ আমার সামনে, আমাদের আগে যার বাবু হইলো, সে 500 টাকা দিছে, ডাক্তার জাস্ট মানে তারে বলতেছে এরকম যে আমরা ফ্রিও করে দিই মানুষের, মানে ভিক্ষা দিই, এরকম একটা অবস্থা যে ভিক্ষা দিই আমরা, মানে ওই টাকা নিব না, এরকম একটা অবস্থা, 500 টাকা। তো পরে আমরা 800 টাকা দিছিলাম, তো এই গেল 800। এই হলো আপনার। এছাড়া কী কী জানি খরচ হয়েছে আরও, আমি তো ওখানে ছিলাম না বেশি দিন, আমার বাড়ি তো আসা লাগছে, তাই না? আপনার আলামিন ভালো বলতে পারবে আর কি, আমি একটু মনে করে দেখি কী কী আরও খরচ হয়েছে। এরপর ওষুধের খরচ তো আলাদা, সেটা তো আলাদা। আপনার যাক মনে পড়লাম বলবো না। তো এই হচ্ছে মোটামুটি খরচ আপনার। তাতেও আপনার সব মিলিয়ে আলামিন যেটা বললো যে আপনার প্রায় 25-27 হাজার টাকা খরচ হয়ে গেছে আর কি। এখন কত হচ্ছে, তাহলে এই টাকাগুলো কে দিছে? এই টাকাগুলো হচ্ছে আপনার আলামিন দিছে। আমি কিছু টাকা দিছিলাম, সেই টাকা আবার আমার ফেরত দিয়ে দিছে। এটা আবার দেখলাম অনেকে কমেন্ট করতেছে আবার যে আপনি সব টাকা দিতেছেন, সব কিছু আপনি করতেছেন, বা আমি কি একবার বলছি যে আমি দিছি? আর আপনি এরকম আমার বোন জামাইকে অপমান করে আপনারা কথা বলতেছেন, এটা তো খুবই লজ্জার কথা। আপনারা চিছি, আপনাদের থেকে তো এটা আশা করলাম না। আপনারা আমার মা বাবা মরা বোন, তার হাজব্যান্ডের নিয়ে আপনারা যত সব বাজে করে, আপনাদের কাছে ভালো মনে হইতেছে না, এই সেই কথা, মানে এটা কেমন কথা? এটা যদি আমরা বলতাম কখনো যে আমার বোন জামাই এরকম কিছু একটা করছে, তাহলে আপনারা বলতে পারতেন পরবর্তীতে। তাহলে আমি তো কোনো সময় আমার বোন জামাইয়ের ব্যাপারে কোনো ধরনের বাজে কথা, কোনো সে কিছু খারাপ কিছু করছে এরকম কোনো কথা, তারপর হচ্ছে তার অযত্ন বা সে আমাদের সাথে কোনো উল্টাপাল্টা কিছু করছে এরকম কোনো কথা তো কোনো সময় বললাম না। তাহলে আপনার নিজের থেকে এই গুনাহের ভাগিদার কেন হইতেছেন? আপনি একজন মানুষকে বলতেছেন যে এটা দেখে আমার ভালো মনে হচ্ছে না। এটা কি কোনো মানুষের কথা হইতে পারে? এটা তো আপনি জাস্ট একটা গুনাহ করলেন খালি খালি। আর এটা কিন্তু বান্দার হক, হ্যাঁ, আল্লাহর হক না। আল্লাহ কিন্তু আল্লাহর কাছে গুনাহ করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কিন্তু আপনি যে বান্দার কাছে গুনাহ করলেন, আপনি আমার বনজামের নামে একটা বদনাম দিলেন, এটা তো আমার বনজাম আপনার না মাফ করলে কিন্তু আপনি মাফ পাবেন না, আল্লাহ আপনার মাফ করতে পারবে না। এটা তো আপনি জানেন আশা করি। তাহলে আপনি কেন এটা বলবেন? আমি যদি বলতাম আমার পক্ষ থেকে, যেহেতু আমার ভিডিও আপনারা দেখেন, আপনারা ভালোবাসেন, তাহলে আমি যদি বলতাম তাহলে হচ্ছে আপনারা এটা বলতে পারতেন। কারণ আমি কিছুই বললাম না, তারপর আপনারা নিজের মনের মতো করে সব কিছু বলতেছেন, এটা কোনো কথা? তো আবার বলতেছেন না এত কিছু দিতেছে, এত কিছু আমি কি দিছি ভাই? আমি আমার বোনের, আমার বাপ নাই মা নাই, আমার তো আরও অনেক কিছু দেওয়া উচিত। আমার সামর্থ্য হইলে আমি দিব ইনশাআল্লাহ। আমি কিন্তু ওদেরকে কি, বিয়ে হইলে মানুষ যৌতুক না দিলেও আপনার থালাবাটি এই সেই হাবিজুবি খাট সুকেস এগুলো তো দেয়, এটা নর্মালি আমাদের দেশে চলতেছে এরকমই। তো আমি তো সেগুলোও দিতে পারিনি এখনো। তো আল্লাহ পাক চাইলে দিব ইনশাআল্লাহ। কিন্তু মানে আপনারা যদি আমার বোন জামাইরে আপনারাই যদি অপমান করেন, তারপর আমার ভিডিওতে, তাহলে এটা কিছু হইলো? তা আশা করি এটা আপনারা বুঝবেন। এখন কথা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা সিজার যদি করাইতে হয়, যদি আপনার এমন অবস্থা হয় যে সিজার করানোই লাগবে, কিছু করার নেই, তাহলে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে আপনার আশেপাশে যারা সিজার করাইছে এর আগে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেনই। এটা একবারে সবচেয়ে ইম্পর্টেন্ট। তারা কত টাকা খরচ হয়েছে এইটা আপনি কবে জানবেন জানেন? এটা আপনি জিজ্ঞাসা করবেন হচ্ছে আপনার, যখন আপনার মানে বাবু আল্লাহ দিবে আপনাকে, আপনি যখন বুঝতে পারবেন আপনার বাবু পেটে আছে, তখনই আপনি জানিয়ে নেবেন জাস্ট সিজারের খরচ, হাসপাতালের খরচ, কত টাকা, কোন হাসপাতাল ভালো, কোন ডাক্তার ভালো, এগুলো সব আপনারা তখনই জেনে নেবেন। এই জন্য কি আপনি সিজার করাবেনই না, এটা আপনি জানিয়ে নেবেন জাস্ট। কারণ বিপদ আপদ দেখেন আমরা তাড়াহুড়োর মধ্যে করতে যেয়ে অনেক কিছু আউলোজলো করে ফেলছি। এই যে অনেক খরচ হয়েছে আমি আসলে বুঝে, মানে আমি খরচ জানিও না, এর জন্য আমি বলতে পারিনি আসলে কোথায় কোথায় কী খরচ হয়েছে। সোজা কথা যেটা, মানে তো আপনারা এটা জেনে নেবেন আগে। আমাদের তো প্ল্যান ছিল না সিজার করানোর, তা আপনারও প্ল্যান হয়তো নাই, আপনিও চিন্তা করছেন আমার নর্মালি হবে ইনশাআল্লাহ। তো হঠাৎ করে যদি বিপদ হয়ে যায়, যদি করা লাগে, তখন কিন্তু আপনি এলোমেলো অবস্থার মধ্যে পড়ে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে কোথায় ভর্তি করব, কোথায় যাব, কী করবো তাড়াহুড়োর মধ্যে। হ্যাঁ, তো এইটা আপনাদের একটু
আগে থেকে খেয়াল রাখা লাগবে, অবশ্যই এটা খেয়াল রাখা লাগবে। আর আমার পরামর্শ হচ্ছে, দেখেন সিজার করাইতে 20,000 25,000 টাকার বেশি খরচ নর্মালি হয় না। হ্যাঁ, বেশি একেবারে যদি বেশি হয় তাহলে হয়তো 30,000 টাকা লাগবে। তো আপনি চেষ্টা করবেন ভালো, একবারে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো যে ক্লিনিক বা হাসপাতাল যাই বলেন সেখানে আপনারা ভর্তি করবেন, সেখানেই করানোর চেষ্টা করবেন। সেখানে যদি আপনার 5,000 টাকা বেশি যায়, আপনি সেই 5,000 টাকা বেশি যদি সামর্থ্য থাকে, তাহলে সামর্থ্য না থাকলে তো কিছু করার নেই, তাই না? তো সামর্থ্য যদি থাকে তাইলে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওই জায়গায় আপনি করবেন। এটা হচ্ছে আমার একবারে বলবো যে আমি রিকোয়েস্টই করলাম আপনাদেরকে, এই ভুলটা কেউ করবেন না। হ্যাঁ, অপরিচ্ছন্ন মানে এমনও জায়গা আছে ভাই যে নিঃশ্বাস নেওয়া যায় না। হ্যাঁ, ঔষধের ঘ্রাণ প্লাস হচ্ছে আপনার মানে পরিষ্কার ঠিকমতো করে না, ওয়াশরুমের অবস্থা ভালো না, দেয়াল টেয়াল একবার নোংরা, এরকম হাসপাতাল বা ক্লিনিক এসব জায়গায় আপনারা যাবেন না। এগুলা 5,000 টাকা 2,000 টাকা 5,000 টাকার জন্য এই ভুলটা করবেন না। অনেক জায়গা আবার এমন হতে পারে যে হসপিটালে বা কেবিন খরচ একদিনে 5,000 টাকা বা 2,000 টাকা 3,000 টাকা। সেটা যদি আপনার সামর্থ্য থাকে, আপনার যেরকম সামর্থ্য আছে আপনি তো সেরকমই যাবেন, তাই না? তা আপনার যেরকম সামর্থ্য আছে আপনি সেটাতে যাবেন অবশ্যই। কিন্তু যদি সামর্থ্য থাকে, মনে করেন আপনার পকেটে টাকা আছে কিন্তু আপনি চিন্তা করতেছেন না একটু কমেই করাই, এই মানে এই 5,000 টাকা 2,000 টাকার জন্য আমি জানি আপনারা অনেকেই করবেন না এই ভুল, তারপর একটা আমার রিকোয়েস্ট থাকলো আপনার এই ভুলটা করবেন না প্লিজ, এই ভুল করবেন না। এই ভুল করলে জাস্ট আপনি লস খাবেন, আর কিছু হবে না। লস খাবেন, কষ্ট করবেন, আপনারা আত্মীয় স্বজন দেখতে যাবে সেখানে কষ্ট হবে, সবার কষ্ট হবে, বাবুর কষ্ট হবে, বাবুর জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেটাও একটা সমস্যা। আমরা যেখানে গেছি সেখানের যে বিছনার চাদর সেটার অবস্থাও মানে আমরা গেছি নর্মাল বেডে দিয়েছে প্রথমে, নর্মাল বেডে মানে আমরা যে কেবিন নিব কি না সেটা আমরা প্রথমে বলি নাই যে আমরা কেবিন নিব কি না, তো নর্মাল বেডে রাখছে। তো যখন বললাম যে কেবিনে যাব, তো কেবিনে নিচ্ছে সেই নর্মাল বেডের যে চাদর সেই চাদর নিয়ে আবার সেই কেবিনের বেডে লাগাই দিছে। তাইলে এটা কিছু হইলো? তো এই ভুলগুলো আপনারা করবেন না। পরে আমি অনেক রিকোয়েস্ট করে তারপর আরেকটা চাদর আনাইছি, বিছনা চাদর, সেটাও আবার আপনার ভিজা। তো এই যে অনেক এরকম ভুল আছে, আশা করি আপনারা, আমি আবারও বলি, যারা সুন্দর করে সুস্থ অবস্থায় ভালো মতো করে সিজারে ডেলিভারি করছে বা হসপিটাল ডেলিভারি করছে তাদের সাথে পরামর্শ করবেন আগে থেকেই। এটা আপনার বাবু যখন পেটে আসবে তখনই এটা করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। না হলে এটা আপনারা অনেক ভোগান্তি পোহাইতে হবে। যাক, আসলে আমি ওই টাকা পয়সা হিসাবটা পুরোপুরি দিতে পারলাম না, কোথায় কত টাকা খরচ হয়েছে আমি তো ছিলামও না ওখানে। হ্যাঁ, ওই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কথা কেন বললাম, দেখেন আপনার কিন্তু সেখানে বসে খাবার খাইতে হবে, কারণ আপনার দেখা গেলো আপনার মা যাবে, শাশুড়ি যাবে বা আত্মীয় স্বজন যাবে, সেখানে বসে আপনার থেকে খাবার খাইতে হবে। তো সেই খাবারটা যদি খান, যদি বিভিন্ন ধরনের ঘ্রাণ আসে, গন্ধ আসে, দেখেন যে আশেপাশে ময়লা বা নোংরা, তো সেখানে আপনি কেমনে খাবার খাবেন, সেটাও একটা চিন্তার বিষয় আছে। তো আসলে এই চিন্তাগুলো আপনারা আগে করবেন, পরে আসলে এগুলো হয় না ভাই, পরে করতে গেলে আর ওটা হয় না। তাড়াহুড়োর মধ্যে মানুষ জীবনের চেয়ে বড় কিছু নাই ভাই, তখন আপনি চিন্তা করবেন ভাই আগে জীবন বাঁচাই, তারপরে হচ্ছে অন্য কিছু। তো এই ভুলটা আপনারা দয়া করে করবেন না। হ্যাঁ, দোয়া করবেন। আর আমি এই সিজারের খরচটা যাই না আলামিনের কাছ থেকে, তারপর আপনি প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যে মোট কত খরচ হয়েছে আসলে। কারণ কোথায় খরচ হয়েছে আসলে আমি নিজে ছিলাম না বেশি দিন, আমি একদিন ছিলাম যেদিন বাবু হয়েছে, এরপরে তো আমি মাঝে মাঝে গেছি আইসি, কিন্তু ওরকম করতে ডিটেল খরচটা আমি জানি না আর কি। আর যেহেতু খরচ আমি নিজে করি নেই, তো আমি জানবো বা কেমনে, তাই না? দেখ, দোয়া করবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, দোয়া করি। আর ক্যামেরায় কি যেন একটা হয়েছে, আমার যেটা মনে হয় কিছু একটা তো হয়েছে, মানে ক্যামেরা কেমনই লাগতেছে। যাক, এটা কিন্তু ক্যামেরা দিয়ে করা ভিডিও, কিন্তু ক্যামেরার ভিডিও এখন হচ্ছে আপনার মোবাইলের চেয়ে কেমন জানি নর্মাল লাগতেছে আর কি। এটা একটা ডিএসএলআর ক্যামেরা আপনার, মানে মোবাইলে ক্যামেরা এত ভালো হয়ে গেছে, তো ক্যামেরা আসলে তেমন কোনো কাজে লাগে না আসলে, একবার প্রফেশনাল ছাড়া। অনেক ভালো ভালো কাজ আপনার আইফোন দিয়ে মানে অনেক ভালো কোয়ালিটির ভিডিও করা যায় এখন, মানে প্রায় একবারে আপনার ধরেন 15-20 হাজার টাকার মোবাইল দিয়েও এখন ভালো কোয়ালিটির ভিডিও করা যায়। এই যে এখন যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটির ভিডিও, হয়তো কোয়ালিটিটা একটু ভালো, কিন্তু দেখতে ওই মোবাইলে যারা ভিডিও দেখে তারা এরা পার্থক্য বুঝবে না তেমন একটা। তো 15,000 টাকা মোবাইল দিয়ে এরকম কোয়ালিটি পাওয়া সম্ভব আর কি, এডিট করলে। যাক, দোয়া করে না। আসসালামু আলাইকুম।